আসসালামু আলাইকুম প্রিয় দুষ্টমণিরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলো আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী অধ্যায় ৬ সুস্থ জীবনের জন্য খাদ্য বিষয়গুলো নিয়ে মজা করে আসি। সুস্থ জীবনের জন্য খাদ্য। দেখো, আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তবে মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য ও পুষ্টির চাহিদার পরিমাণে কম বেশি হয়ে থাকে। তাই জানা দরকার আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন। তাছাড়া সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত। ওকে, আমাদের দুইটা প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে যে আমাদের জানা দরকার যে আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি দরকার, কতটুকু পুষ্টি প্রয়োজন। তাছাড়া সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত, এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে আসি। চলো দেখো, এখানে যে বিষয়গুলো বলা হয়েছিল সেটা হচ্ছে বলা হয়েছিল যে বয়স অনুযায়ী এবং বয়স এবং কাজ অনুযায়ী তাদের খাবারের পরিমাণটা ভিন্ন ভিন্ন হয়। দেখো, এই যে এই ছোট বয়সের একটা বাচ্চার যতটুকু খাবার প্রয়োজন, এই যে বড় একটা লোক, পূর্ণাঙ্গ একটা মানুষের এতটুকু খাবার দিয়ে হবে না, তার মানে তার চেয়ে বেশি খাবারের দরকার। এইভাবে বয়স অনুযায়ী খাবারের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকবে। শুধু বয়স না, কাজ অনুযায়ীও কি হয়, আমাদের খাবারের চাহিদার পরিবর্তন হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পেশার লোকজন এখানে এখানে দেখো, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, এটা হচ্ছে শেফ যারা খাবার পরিবেশন করে, এটা গার্ডেনিং, এটা হচ্ছে বিভিন্ন বাহিনীর অফিসার। এনাদের কাজ হচ্ছে বুদ্ধিভিত্তিক কাজ। তো এদের যেরকম খাবারের প্রয়োজন হবে, আবার যারা পরিশ্রমের কাজ করে, দেখো এই ধরনের পরিশ্রমের কাজ করছে, বিভিন্ন ধরনের পরিশ্রমের যারা কাজ করে, তাদের খাবারের পরিমাণের কিন্তু ভিন্নতা আসবে। সে বিষয়ে বলা হয়েছে যে বয়স এবং কাজের ভিন্নতার উপরে খাবারের পরিমাণটা কি করবে, ভ্যারি করবে, ভিন্নতা আসবে। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। এখন সুষম খাদ্য মানে ওই যে আমরা খাবারের যে 6টা উপাদান জানি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রথমে হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, তারপরে আছে প্রোটিন বা আমিষ, এরপর আছে হচ্ছে ফ্যাট বা চর্বি, তারপরে আছে ভিটামিন, তারপর আছে খনিজ উপাদান বা মিনারেলস, তারপরে আছে হচ্ছে পানি। এই যে 6টা উপাদান, এই 6টা উপাদান যদি আমাদের খাদ্য তালিকায় থাকে তাহলে সেই খাদ্যকে আমরা সুষম খাদ্য বলতে পারি। তাহলে চলো এই সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি আসলে সে বিষয়গুলো নিয়ে জেনে আসি। সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগে আক্রান্ত হয়। তাহলে এই যে পুষ্টি উপাদানগুলো, এটা যদি প্রয়োজনীয় পরিমাণ আমরা গ্রহণ না করি তাহলে কি হবে, আমাদের শরীর দুর্বল হয়ে যাবে এবং আমরা রোগে আক্রান্ত হয়ে যাব। শরীরের কর্মক্ষমতা হ্রাস পাবে। অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হবে। তাহলে সুষম খাদ্যের অনেক দরকার। দেখো, আমরা যদি সুষম খাবার খাই তাহলে কি হবে, আমাদের শরীরে পুষ্টি উপাদানগুলো ভালো থাকবে এবং আমরা সুস্থ সবল থাকতে পারবো। কিন্তু যদি আমরা অস্বাস্থ্যকর খাবার খাই, যেগুলোতে সবগুলো পুষ্টি উপাদান ঠিকঠাকভাবে থাকবে না, সেগুলো যদি খাই আমরা কি হয়ে যাব, অসুস্থ হয়ে পড়ব। আবার আমাদের কি হবে, আমরা যদি ভালো খাবার খাই, পুষ্টিকর খাবার খাই, তাহলে আমাদের বৃদ্ধিটা সুন্দর হবে, ভালো হবে। কিন্তু যদি সঠিক পুষ্টিকর খাবার না খাই, আমাদের বৃদ্ধিজনিত সমস্যা হবে। এছাড়াও আমাদের কি হবে, আমাদের যে মেধা বিকাশের যে বিষয়গুলো, সেগুলো পুষ্টিকর খাবার খেলে ভালো হবে। এখন আমরা পুষ্টিকর খাবার খাবো, কতটুকু পরিমাণ খাবো তারও একটা হিসাব আছে। আমরা ইচ্ছা করলে অতিরিক্ত খাবার গ্রহণ করতে পারবো না, সে বিষয়ে বলা হয়েছে। দেখো, আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। আমরা যদি পুষ্টিকর খাবারও অতিরিক্ত খাই তাহলে কি হয়ে যাব, আমরা মোটা হয়ে যাব, অনেক বেশি ওজন হয়ে যাবে। তখন এটা আরেকটা
সমস্যা হয়ে যাবে। তাহলে আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তবে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। বিষয়গুলো আমরা আগেও বলেছি যে বয়স এবং কাজের ধরন অনুযায়ী খাবারটা আলাদা রকম হবে। যেমন অল্প বয়সে আমাদের অবশ্যই কম খাওয়ার প্রয়োজন হবে, আর বেশি বয়সে বা বয়সের সাথে সাথে কি হবে, আমাদের খাদ্য তালিকা এবং খাবারের পরিমাণটা কম বেশি হবে। এই বিষয়গুলো আমরা চিত্রের মাধ্যমে দেখেছিলাম। তাহলে কি হবে, অতিরিক্ত খাবার, পুষ্টিকর খাবারও যদি আমরা অতিরিক্ত খাই তাহলে কি হয়ে যাব, আমরা অনেক মোটা হয়ে যাব, আমাদের অনেক বেশি ওজন হয়ে যাবে, এটা আরেকটা সমস্যা তৈরি করবে। তাহলে কি করতে হবে, আমাদের বয়স এবং এই যে বিভিন্ন ধরনের কাজ আমরা করি, এই বয়স এবং কাজের ধরন অনুযায়ী আমরা কি করব, আমাদের খাবারের পরিমাণটা নির্ধারণ করব। প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ, আমরা খাদ্যটা কতটুকু খাবো। আমরা দেখলাম যে আমাদের অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে, আবার পুষ্টিকর খাবারও যদি বেশি পরিমাণে খাই তাহলে আমরা দেখতেছি যে আমরা ওজনজনিত সমস্যায় পড়ে যাব। তাহলে কতটুকু পরিমাণ আমরা খাদ্য খাবো সে বিষয়ে আমরা জেনে আসি। প্রশ্ন করেছে কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি। ওকে, এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য আমাদেরকে বলা হয়েছে একটা এরকম ছক আঁকতে এবং আমরা কখন খেয়েছি, কি খেয়েছি, কতটুকু খেয়েছি তার পরিমাণটা জানানোর জন্য। এগুলো নিয়ে আমরা সহপাঠীদের সাথে আলোচনা করব যে আমরা কে কি খেয়েছি, সকালে কি খেয়েছি, দুপুরে কি খেয়েছি, রাতে কি খেয়েছি, আমাদের খাবারের পরিমাণে আসলে সুষম পরিমাণ খাবার আছে কিনা, পুষ্টিকর খাদ্যগুলো আমরা নিশ্চিত করছি কিনা, এগুলো নিয়ে আলোচনা করতে বলছে। চলো আমরা সকালের খাবার খেয়ে আসি। সকালে আমরা ধরে নিলাম আমরা কি খেয়েছি, পরোটা ও কলা খেয়েছি। কতটুকু পরোটা এবং কলা কতটুকু খেয়েছি, ধরো 2টা পরোটা খেয়েছি আর একটা কলা খেয়েছি। ওকে, সকালের খাওয়া আমাদের শেষ। চলো এবার দুপুরের খাবার খেয়ে আসি। দুপুরের কি আছে, দেখো দুপুরের খাবারে আমরা কি খেয়েছি, ধরে নিলাম যে আমরা ভাত খেয়েছি, সবজি খেয়েছি এবং মাছ খেয়েছি। তো ভাত, এই যে আমরা ভাতের পরিমাণ, সবজি এবং মাছ, ভাত কতটুকু খেয়েছি, ধরো 1 কাপ পরিমাণ আমরা ভাত খেয়েছি, আধা কাপ পরিমাণ সবজি খেয়েছি এবং 1 টুকরা মাঝারি মাপের বড় মাছ খেয়েছি। তো দেখো এই যে আমরা ভাত নিলাম, সবজি নিলাম, মাছ নিলাম, এবার আমরা দুপুরের খাওয়া শেষ করলাম। চলো এবার আমরা রাতের খাবার খেয়ে আসি। রাতে আমরা কি খেয়েছি, ধরে নিলাম আমরা রাতে ভাত খেয়েছি, ডিম খেয়েছি এবং দুধ খেয়েছি। ভাত, ডিম, দুধ কতটুকু খেয়েছি, ভাত আমরা 1 কাপ পরিমাণ খেয়েছি, ডিম একটা খেয়েছি এবং দুধ আমরা 250 ml বা 1 পোয়া খেয়েছি। তো পরিমাণগুলো আমরা দেখি আর একটু, এই যে এতটুকু পরিমাণ আমরা খেয়ে নিলাম রাতের খাবার। তাহলে আমাদের সকালের খাবার শেষ, দুপুরের খাবার শেষ, রাতের খাবারও খাওয়া শেষ করলাম। তো এখন এগুলো নিয়ে আমরা সহপাঠীদের সাথে আলোচনা করব যে আমরা সকাল, দুপুর এবং রাতে যা যা খেলাম সেগুলো আসলে আমাদের পুষ্টি সমৃদ্ধ খাবার কিনা, বা সুষম খাবার বলতে যা বোঝায় খাবারের সব উপাদানগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার নিরাপদ খাদ্যের গুরুত্বটা কি, আসলে আমরা যে এত কষ্ট করে এত ধরনের খাবার মেনটেন করে চলছি, এগুলোর গুরুত্ব কি, চলো জেনে আসি। নিরাপদ খাদ্যের গুরুত্ব, কোনো প্রকার রাসায়নিক দূষণ বা ক্ষতিকর জীবাণুমুক্ত খাবারকে নিরাপদ খাবার বলা হয়। দেখো নিরাপদ খাবার বলতে আমরা কি বুঝি, যে কোনো রাসায়নিক দূষণ থাকবে না। রাসায়নিক দূষণ আমরা জানি যে খাবারে কি করা হয়, বিভিন্ন ধরনের ফলমূলে কি করা হয়, রাসায়নিক দ্রব্য মেশানো হয়, কার্বাইড মেশানো হয় তাড়াতাড়ি ফল পাকানোর জন্য, তারপরে হচ্ছে ফরমালিন দেওয়া হয় দীর্ঘদিন এটা সুন্দর দেখানোর জন্য, ক্ষতি যাতে না হয়, পচে যাতে না যায় তাড়াতাড়ি, এগুলোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়। বা ক্ষতিকর জীবাণুমুক্ত খাবার, এগুলো হচ্ছে নিরাপদ খাবার। যেখানে যে খাবারে কোনো রাসায়নিক থাকবে না, ক্ষতিকর জীবাণু থাকবে না, সেগুলো হচ্ছে নিরাপদ খাবার। খাবার পুষ্টিকর হলেও নিরাপদ হওয়া দরকার। পুষ্টিকর খাদ্য নিরাপদ না হলে আমাদের শরীরে কোনো কাজে আসে না। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর যেমন দুর্বল হয়ে পড়ে, তেমনি অনিরাপদ খাদ্য গ্রহণে নানা প্রকার রোগ ব্যাধি হয়।
তাহলে আমাদের দুইটা জিনিস নিশ্চিত করতে হবে, একটা হচ্ছে নিরাপদ খাবার আর একটা হচ্ছে পুষ্টিকর খাবার। তো নিরাপদ খাবারগুলো কি আমরা জানলাম, যেগুলোতে রাসায়নিক দূষণ থাকবে না, জীবাণু থাকবে না, সেগুলো নিরাপদ খাবার। আর পুষ্টিকর খাবার হচ্ছে যে খাবারগুলোতে ওই যে সুষম পরিমাণগুলো, আমাদের খাদ্যের যে 6টা উপাদান সেগুলো সঠিক পরিমাণে পাওয়া যাবে, সেগুলো হচ্ছে পুষ্টিকর খাবার। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি প্রকার থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে বোঝায়। নিচের ছকে 6 থেকে 12 বছর বয়সের শিশুদের জন্য প্রয়োজনীয় খাবারের পরিমাণের একটি সাধারণ নির্দেশনা দেওয়া হলো। চলো আমরা দেখে আসি যে 6 থেকে 12 বছর বয়সের শিশুদের জন্য কতটুকু পরিমাণ এবং কি কি ধরনের খাবার কতটুকু পরিমাণ খাওয়া দরকার সেগুলো আমরা বিস্তারিতভাবে জানব। আমরা খাদ্যর তালিকা করেছি 6 থেকে 12 বছর বয়সের শিশুর খাদ্য তালিকা। এটা আমাদের বইয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে, কিন্তু বিষয়গুলো এত বেশি পরিমাণ উল্লেখ করা আছে যে আমাদের দেখলে মাথা ঘুরে যায়। তো এই বিষয়গুলো চিত্রের মাধ্যমে অনেক সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, যাতে তোমাদের দেখেই এগুলো ভালো লাগা কাজ করে, বিরক্তির জায়গায় ভালো লাগা কাজ করবে। শুধু সুন্দর করে মনোযোগ দিয়ে দেখে যাও। তাহলে খাদ্যের উপাদানগুলোর মধ্যে প্রথম হচ্ছে আমাদের খাদ্যশস্য আলু, যেগুলো থেকে আমরা শর্করা পাবো। খাদ্যের 6টা উপাদান আমরা এখানে নিশ্চিত করব এবং কোনটা কতটুকু পরিমাণে খাবো, খাদ্যের নমুনা, পরিমাণ, কতবার খেতে হবে, সবগুলো বিষয়ে আমরা এখানে ডিটেলস আলোচনা করব। প্রথমে খাদ্যশস্য আলু, এই জাতীয় খাবারে শর্করা পাওয়া যায়। খাদ্যের নমুনাতে দেখো, এখানে আমরা রুটি, পরোটা, পাউরুটি, এই ধরনের খাবার, এগুলোর পরিমাণটা কেমন হবে? আচ্ছা, এখানে আরো আছে হচ্ছে ভাত, আলু, নুডলস, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার। চলো এই খাবারগুলো কতটুকু পরিমাণ খেতে হবে তা দেখি। ধরো আমরা রুটি যদি খাই 2টা বা 1টা, এরকম রুটি বা পরোটা যদি আমরা খাই 2টা থেকে 1টা, 2টা বা 1টা এরকম খাবো। কতবার খাবো? প্রতিদিন 3 থেকে 4 বার খাবো। এরপরে আছে হচ্ছে ভাত, আলু এবং নুডলস, এগুলো কি পরিমাণ খাবো? দেখো, এগুলো 1 কাপ পরিমাণ ভাত বা 1 কাপ পরিমাণ কি খাবো? নুডলস খাবো। এগুলো আমরা কতবার খাবো? 3 থেকে 4 বার। এবার শাকসবজি থেকে আমরা কোন ধরনের পুষ্টি উপাদান পাবো? ভিটামিন এবং খনিজ লবণ পাবো। তাহলে ওকে, এই যে আমরা এটা কাঁচাও হতে পারে আবার সিদ্ধও হতে পারে, 2টা থেকে আমরা ভিটামিন এবং খনিজ লবণ পেতে পারি। তাহলে আমরা এটা কতটুকু পরিমাণ খাবো? দেখো, আমরা যদি কাঁচা বা সিদ্ধ, এগুলো আমরা কি পরিমাণ খাবো? অর্ধেক পরিমাণ খাবো। বিষয়টা আরো সুন্দর করে দেখো, এটা আমরা খাবো হচ্ছে আধা কাপ পরিমাণ বা 1 বাটির অর্ধেক, আধা কাপ পরিমাণ। এটা কতবার খাবো? প্রতিদিন 3 থেকে 4 বার খাবো। আচ্ছা, তাহলে আমাদের শর্করা জাতীয় খাবার এবং ভিটামিন এবং খনিজ লবণ জাতীয় খাবার কি পরিমাণে খাবো, কি কি খাবো, বিষয়গুলো আমরা দেখলাম। এইবার ফলমূল থেকেও আমরা ভিটামিন এবং খনিজ লবণ পেতে পারি। তাহলে এই খাদ্যের নমুনাগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে আম, আপেল, কমলা, বিভিন্ন ধরনের যে ফলমূলগুলো আছে এগুলো। এছাড়া কি আছে? বিভিন্ন ধরনের ফলের জুস, এগুলো থেকে আমরা ভিটামিন এবং খনিজ লবণ পেতে পারি। তাহলে এগুলোর পরিমাণটা কতটুকু পরিমাণ খাবো? একদিনে তো অনেক বেশি পরিমাণে খাওয়া যাবে না, প্রতিদিন খেতে হবে। এবং কতটুকু পরিমাণ খেতে হবে? ধরো যদি আমরা আম খাই বা একটা কমলা খাই, তাহলে একটা খাবো, যে কোনো একটা ফল আমরা খেয়ে নেব। কতবার? দিনে 2 থেকে 3 বার খাবো। জুস যদি খাই তাহলে অবশ্যই 1 গ্লাস পরিমাণ জুস খাবো। কয়বার খাবো? দিনে 2 থেকে 3 বার। ওকে, এবার দেখো, মাছ, মাংস, ডাল, এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাবার। এগুলো থেকে আমরা আমিষ খাবারের যে উপাদানগুলো আছে, 6টা উপাদান, তার মধ্যে আমিষ উপাদানটা এগুলো থেকে পেয়ে থাকি। তাহলে এখন এই খাবারগুলো কতটুকু পরিমাণে খাবো? দেখো, আমরা যদি মাংস খাই, এই মাংসটা 2 থেকে 3 পিস আমরা মাংস খাবো। কতবার খাবো? দিনে 1 থেকে 2 বার। যদি আমরা মাছ খাই তাহলে মাঝারি মাপের 1 টুকরা মাছ খাবো। যদি আমরা ডিম খাই তাহলে আমরা 1টা ডিম খেয়ে নেব। যদি
আমরা ডাল খাই, তাহলে আমরা 3 কাপ পরিমাণ ডাল খাবো। দেখো এগুলো তোমাদের পরিমাণগুলো বইয়ে সংখ্যা দিয়ে উল্লেখ করা আছে, আর আমি চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি যাতে তোমাদের পড়াগুলো মজা লাগে। তাহলে দেখো আমরা ফলমূল থেকে পাই ভিটামিন এবং খনিজ লবণ, মাছ মাংস ডাল থেকে আমরা আমিষ উপাদানটা পেয়ে থাকি, এবং এগুলো কতটুকু পরিমাণ খাবো, দিনে কতবার খাবো তার পরিমাণটা এখানে উল্লেখ করা হলো। এরপরে চলো, এরপর হচ্ছে দুগ্ধ জাতীয় খাদ্য। এ ধরনের খাদ্যে কি পাওয়া যায়? এ ধরনের খাদ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন পাওয়া যায়। তাহলে দুগ্ধ জাতীয় খাবারগুলো কি কি আছে? দুধ আছে, দই আছে, পনির আছে। এগুলো হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার। এগুলোর পরিমাণটা কেমন খাবো আমরা? এগুলো যদি আমরা দুধ খাই তাহলে ধরো 250 ml 1 গ্লাস পরিমাণ দুধ খেলাম। যদি আমরা দই খাই তাহলে হয়তোবা 1 চামচ পরিমাণ আমরা 1 চামচ পরিমাণ দই খাবো। যদি আমরা এই যে পনির খাই তাহলে এরকম একটা অংশ আমরা পনির খাবো। এগুলো দিনে 1 থেকে 2 বার খেলেই হবে, যে কোনো একটা উপাদান খেলেই হবে। আবার এমন না যে এখানে দইও খেতে হবে, দুধও খেতে হবে, দইও খেতে হবে, পনিরও খেতে হবে, যে কোনো একটা উপাদান দিনে প্রতিদিন 1 থেকে 2 বার খেলেই হবে। এরপর হচ্ছে তেল বা চর্বি। এগুলো আমাদের শরীরের জন্য কতটুকু দরকার? দেখো তেল চর্বির ভিতরে আছে হচ্ছে ঘি, মাখন আছে, তেল আছে। তো এখানে এই পরিমাণটা আমাদের শরীরের জন্য খুবই কম পরিমাণ দরকার তেল চর্বি। এগুলো হচ্ছে যদি 1 চামচ পরিমাণ খাই তাহলে আমাদের হয়ে যাবে, এবং মাত্র একবার, সারা দিনে মাত্র একবার যদি খাই তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা সবগুলো উপাদান দেখলাম এবং চিত্রের মাধ্যমে অনেক সুন্দর করে দেখলাম, যেটা তোমাদের ভালো লাগা দিবে। বিরক্তির জায়গায় অবশ্যই ভালো লাগা দিবে। তাহলে দেখো 6 থেকে 12 বছর বয়সী শিশুর খাদ্য তালিকাগুলো আমরা দেখেছি। এখন একদম লাস্টে আমাদের দেওয়া আছে হচ্ছে আঁশ জাতীয় খাবার। আঁশ জাতীয় খাবার বলতে কি কি আছে? আঁশ জাতীয় খাবার বলতে থাকতে পারে এখানে বিভিন্ন ধরনের শাক সবজি, এছাড়া থাকতে পারে বিভিন্ন ধরনের ফলমূল, এছাড়া থাকতে পারে হচ্ছে এই যে লাল যে চালগুলো, এগুলো হচ্ছে আঁশ জাতীয় খাবার। সাদা চালে আসলে আঁশ থাকে না, আঁশটা হচ্ছে ওই যে লালটি যে অংশটুকু, এগুলোতেই বেশি পরিমাণে আঁশ পাওয়া যায়। তো এগুলো কি পরিমাণ খাবো? এটা হচ্ছে 15 থেকে 20 গ্রাম পরিমাণ খাবো। কতবার খাবো? প্রতিদিন 1 থেকে 2 বার। তবে ফল খাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা নিরাপদ খাবার যেহেতু দেখে আসলাম যে নিরাপদ খাবার বলতে কি বোঝায়, তাহলে এই ফল খাওয়ার সময় আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে ফলটা পানিতে ভিজিয়ে রাখতে হবে, অথবা ভিনেগার বা সিরকা দিয়ে এটা ভিজে রাখতে হবে, যাতে এতে দেওয়া ফরমালিন বা কার্বাইড যে রাসায়নিকটা থাকে সেটা থেকে ফলগুলো মুক্ত থাকে। তো আমার মনে হয় যে আজকের যে বিষয়গুলো ছিল সেগুলো অনেক সুন্দর চিত্রের মাধ্যমে তোমরা উপভোগ করেছো। পড়াটা আসলে জানার জিনিস, ফিল করার জিনিস, এবং এটা যদি চিত্রের মাধ্যমে ফিল করা যায় তাহলে প্রত্যেকটা চিত্র তোমার মাথায় থাকলে এই চিত্রগুলোই তোমার পড়াগুলো মনে করে দিবে। যেমন একটা ছবি আসলে একটা ঘটনাকে আমাদের রিকল করে, স্মরণ করিয়ে দেয়, এরকম এই এক একটা চিত্র তোমাদের অনেক বেশি পড়াগুলো মনে রাখতে সাহায্য করবে বলে আমি আশা করি। আর সেজন্যই আমি চেষ্টা করছি প্রত্যেকটা পড়াকে তোমাদের চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য। তো ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। এই অধ্যায়ের বাকি অংশটুকু দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।